অনন্যা আর সুদেষ্ণা দুই বন্ধু ছিল। তারা একই পাড়ায় থাকতো এবং একই স্কুলে একই ক্লাসে পড়তো। তো অনন্যা একটু ধীর স্থির শান্ত মেধাবী টাইপের ছিল, আর সুদেষ্ণা একটু চটুল প্রকৃতির ছিল। তো দিনের অনেকটা সময় তারা একই সঙ্গে কাটাতো। তারপর স্কুলের গণ্ডি কমপ্লিট করে তারা একটি স্থানীয় কোয়েড কলেজে ভর্তি হলো। তো অনন্যা ফিজিক্সে অনার্স নিয়ে ভর্তি হলো, আর সুদেষ্ণা পাস করছে। তো এই সময়ই তাদের মেলামেশাটা একটু কমে যেতে লাগলো ক্লাসের জন্য। তো এরপরে এই সময়েই আর কি সুদেষ্ণা একটি ছেলের প্রেমে পড়লো। সেই ছেলেটি জাস্ট তখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। তার বাবা ইসিএলের ক্লাস 1 অফিসার ছিল এবং আসানসোল সংলগ্ন জামুরিয়া এরিয়ায় তাদের প্রচুর জমি জমা ছিল। তো সেখানেই তার বাবা একটি তাকে গাড়ির শোরুম খুলে দিল। আর অনন্যা জীবনেও প্রেম এলো। ছেলেটি ছিল ছাত্র যুবনেতা। সে বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে স্কুল শিক্ষকের ছেলে, আসানসোলে পড়াশোনা করতে এসেছিল, নিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত। তো সে চাকরি বাকরির কথা ভাবতো না। তার চোখে সে সমাজের কথা ভাবতো, রাজ্যের কথা ভাবতো, দেশের কথা ভাবতো, সমাজের কথা ভাবতো। তো সে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সে একজন যুবনেতা। তো যাই হোক, তো এইভাবেই কলেজের গণ্ডি কমপ্লিট করে অনন্যা বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হলো এমএসসি করবার জন্য ফিজিক্স নিয়ে। আর সুদেষ্ণা ছেলেটির সঙ্গে বিয়ে হয়ে গেল। তো এই সময় ছেলেটির সঙ্গে আরও মেলামেশা। ছেলেটির নাম ছিল অনির্বাণ। তারা একসঙ্গে ঝালমুড়ি খেতে খেতে, ভাঁড়ের চা খেতে খেতে লোকাল ট্রেনে বর্ধমানে যাতায়াত করতো, ইউনিভার্সিটি যাতায়াত করতো, গোলাপবাগে বসে গল্প করতো। তো এইভাবে বেশ ভালোই চলছিল। তো এমএসসির একদম শেষ প্রান্তে যখন এসে গেছে, তো সেই সময় অনন্যার বাড়ির লোক তার প্রেমের কথা জানতে পারলো এবং তারা প্রবল আপত্তি করলো এই সম্পর্কটাতে। কারণ কোন বাবা মাই বা চাইবে যে তার সুন্দরী বিদুষী মেয়ের এইরকম একটা ছেলের সঙ্গে বিয়ে হোক, যার ভবিষ্যৎ সম্পর্কে কোনো পরিকল্পনা নেই। তো কিন্তু অনন্যা তাতে রাজি হলো না। অনন্যা বলল সে কোনো মতেই অনির্বাণকে ছাড়তে রাজি নয়, বিয়ে করলে সে অনির্বাণকেই বিয়ে করবে। তখন তার বাবা বলল, তাহলে তুমি কিছুদিনের মধ্যেই তুমি আমার এই বাড়ি ছেড়ে দাও এবং জীবনের কোনো পরিস্থিতিতে তুমি এই বাড়ির দরজাতে এসে দাঁড়াবে না। অনন্যা তার কথা রেখেছিল। তো এর পরেই অনন্যার সঙ্গে অনির্বাণের বিয়ে হয়ে গেল এবং খুব তাড়াতাড়িতে চাকরি খুঁজতে গিয়ে সে আসানসোলেরই কুলটি সংলগ্ন একটি প্রাইমারি স্কুলে শিক্ষিকার কাজ নেয় এবং সেই এরিয়াতেই একটা বাড়ি ভাড়া নিয়ে তারা থাকলো। তো তাদের খুব সুন্দর জীবন কাটছিল। স্কুল নিয়ে ব্যস্ত ছিল, স্কুলের জীবন অনন্যা। আর অনির্বাণ তার কখনো জেলা সম্মেলন, কখনো রাজ্য সম্মেলন, তার রাজনীতি নিয়ে খুব সুন্দর, এবং দুজনের মধ্যে প্রচুর এসব নিয়ে গল্প হতো, গল্পগুজব চলতো। তাদের জীবনে প্রেমের কোনো অভাব ছিল না এবং তারই ফলস্বরূপ তাদের একটি খুব সুন্দর ফুটফুটে ছেলের জন্ম হলো। ছেলেটির নাম ছিল অগ্নি। তো এই মানে খুব সুন্দর সময়ের মাঝখানেও এক দুর্ঘটনা হলো, এক দুর্যোগ এলো তাদের জীবনে। এক রাজনৈতিক দলিতেই মানে এক দুর্যোগে অনির্বাণ গুরুতরভাবে আহত হলো এবং হসপিটালে ভর্তি হলো। দীর্ঘদিন হসপিটালে থাকার পরেও তার ডান হাতটা বিকল হয়ে গেল এবং ডাক্তার বললেন যে এরপরে দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি এবং নানান ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, তারপরে একদিন হয়তো সে ঠিক হয়ে যেতে পারে। মানে আপাতত তার ডান হাতটা কোনো কাজ করতো না। তখন অনন্যা কী করবে, বাধ্য হয়ে তাকে একটা বস্তিতে গিয়ে উঠতে হলো। সেই ভাড়া বাড়িটি ছেড়ে বস্তিতে গিয়ে উঠতে হলো এবং স্কুলের পরেও আরও বেশ কয়েকটা টিউশন নিল সে তার অসুস্থ স্বামীর ট্রিটমেন্টের জন্য এবং সংসার চালানোর জন্য। তো তার সেই বস্তির জীবন শুরু হলো। তো চতুর্দিকে গালাগালি, মদ খাওয়া, ছেলেমেয়েরা পড়াশোনা না শিখে দৌড়াদৌড়ি করতো। মানে অনন্যা তো অসহ্য লাগতো, কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই তো সে বাইরে থাকতো, রাত্রিবেলা টিউশন পড়িয়ে ফিরতো। আর অনির্বাণ যেহেতু রাজনীতি করতো, সেই জন্য সে কিছুটা এসব জীবনের সঙ্গে অভ্যস্ত ছিল। কিন্তু সে তো আপাতত পঙ্গু, সে বাড়িতে থেকে তার ছেলেকে যতটা পারতো দেখাশোনা করতো। তো তার বাড়ির ঠিক পাশেই, মানে তাদের খোলার ঠিক পাশের খলিটাতেই যে থাকতো, সে একটা অসুস্থ রুগ্ন এক ভদ্রমহিলা। সে সবসময় শুয়ে থাকতো, তার টিবি রোগ ছিল। বছর 10-এর একটা ছেলে যে পড়াশোনা না করে সবসময় ঘুরে বেড়াতো, গালাগালি করতো। এবং 19-20 বছরের একটি বেশ সুন্দরী একটি মেয়ে, তার মেয়েটির নাম ছিল কঙ্কা। এবং সেই মেয়েটিকে অনন্যা বেশ কয়েকবার যখন রাত্রিবেলায় টিউশন পড়িয়ে ফিরতো, তখন দূরে কোনো একটা জায়গা থেকে বেশ চড়া মেকআপ করে কোনো গাড়ির পেছনে চেপে চলে যেতে দেখতো। এবং সেটা দেখে দিনের পর দিন দেখার পরে অনন্যা আন্দাজ করেছিল সেই মেয়েটির প্রফেশনটা কী। তাতে মেয়েটির প্রতি তার আরও বেশি ঘেন্না ধরে গেছিলো। তো এই সময় হঠাৎ করে অনন্যা বেশ কিছুদিন একটু ভাইরাল ফিভারে ভুগছিল।
তাতেও সে সকালবেলায় উঠে কোনো রকমে আলু সেদ্ধ ভাত করে দিয়ে বেরিয়ে যেত। হ্যাঁ, কিন্তু ফিরে এসে সে দেখতো প্রতিদিনই বাড়িতে কোনো না কোনো তরকারি বা রান্না থাকতো, যেটা অনির্বাণ খেয়ে বাকিটা তার জন্য রেখে দিত। তো এবং জানতে পেরেছিল সেটা প্রতিদিন কঙ্কা খাবার বানিয়ে দিয়ে যায়, এবং তার অ্যাবসেন্সে কঙ্কা প্রায় দিন এসে বাড়ির কিছু কিছু কাজকর্ম করে দিয়ে যায় অনির্বাণ এসে, এবং অনির্বাণ কঙ্কাকে বেশ পছন্দ করতো, এবং মানে কঙ্কা মানে সঙ্গে বেশ ভালো একটা সদ্ভাব, এবং তার ভাইটার সাথেও খুব ভালো একটা সদ্ভাব ছিল, সেটা বুঝতে পারতো যে অনির্বাণ মনে মনে কিন্তু খুব এই মেয়েটিকেও স্নেহ করে। তো সেই জন্য অনন্যা কোনো রকম প্রতিবাদ করেনি, কিন্তু অনন্যা মেয়েটিকে পছন্দ করতো না। তো এই করতে করতে এমন একটা দিন এলো যে যেদিন আর মাথা তুলে উঠতেই পারলো না অনন্যা, হ্যাঁ, ভাইরাল ফিভারে। তো সেদিনও যথারীতি কঙ্কা খাবার নিয়ে গরম গরম রান্না করে খাবার নিয়ে ঘরে ঢুকলো। তখন সেটা থেকে মাথাটা জ্বলে গেল অনন্যার, বলে তুমি কী জন্য এসেছো, তো কেন তুমি খাবার নিয়ে আসো? তখন কঙ্কা ঘুরে তাকিয়ে বলল, আমি জানি তুমি আমাকে ঘেন্না করো, কারণ তুমি জানো আমার কাজটা কী, কিন্তু একবার ভেবে বলো তো, তোমার বাবা মা তোমাকে পড়াশোনা শিখিয়েছে, সেই জন্য তুমি তোমার বিদ্যা বেচে তুমি তোমার অসুস্থ স্বামী, তোমার ছেলে, তুমি তোমার সংসার প্রতিপালন করো। আমার তো কোনো বিদ্যে নেই, আমার বাবা মা তো আমাকে পড়াশোনা বা কোনো কিছু শেখায়নি, সেই জন্য আমি বাধ্য হয়ে আমার শরীর বেচে আমি আমার অসুস্থ মা এবং মায়ের সেবা করি, এবং অসুস্থ মা ভাই এবং আমাদের খাবার জোগাড় করি, তো এতে অন্যায়টা কোথায়? তখন প্রথমে তো অনন্যার মাথাটা মানে এই কথাতে কানটা ঝাঁঝা করছিল, মাথাটা ঘুরে গেল। তারপরে সে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো, এবং কঙ্কা ধীর পায়ে যখন বেরিয়ে চলে যাচ্ছিল খাবারটা নিয়ে, তখন অনন্যা বলল, দাঁড়াও, খাবারটা রেখে যাও। এবং খাবারটা অনন্যা খেলো, তারা সবাই মিলে খেলো। রাত্রিবেলায় অনির্বাণ সবই লক্ষ্য করলো। রাত্রিবেলায় অনির্বাণ বলল, আমার আর এইভাবে বেঁচে থাকতে ইচ্ছা করে না, আমার জন্য তোমার কত কষ্ট, আমি এই সংসারের জন্য কিচ্ছু করতে পারি না। অনন্যার তো এই কথাটা শুনে বুকটা কেঁপে উঠলো, বললো, তুমিই তো আমার ভরসা, তোমার জন্যই তো আমি তোমার মুখ চেয়ে আমি এত কিছু করতে পারি, তুমি এই ধরনের কথা বলছো, তুমি তো সমাজ পরিবর্তনের কথা বলতে। তো বলছে, কিন্তু আমি এখন তো আর কিছু করতে পারছি না। বলছে, হ্যাঁ, তুমি সাময়িকভাবে কিছু করতে পারছো না, কিন্তু তুমি এই বস্তির পরিবর্তনের কথা ভাবো, বস্তির কথা ভাবো, বস্তির ছেলেমেয়েদের পড়াশোনার কথা ভাবো, বস্তির ভালো করার কথা ভাবো, সেটাও তো সমাজেরই একটা পার্ট। তখন অরিম্বান চুপ করে সে ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। তো এবার কি হলো, তার বেশ কিছুদিন পর একদিন টিউশন থেকে ফিরছে অনন্যা, হঠাৎ করে তার পাশে একটা বড় গাড়ি দাঁড়ালো। গাড়ি থেকে সুদেষ্ণা নেমে এলো এবং তাকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে নিয়ে এলো। সুদেষ্ণার সেই দামি শাড়ি গয়না চকচকে শরীরের পাশে কেমন যেন অনন্যা সংকুচিত হয়ে বসে থাকলো। সুদেষ্ণাও সেটা লক্ষ্য করলো, এবং যখন অনন্যাকে নামিয়ে অনন্যার জায়গা চলে এলো, বাড়ি চলে এলো, অনন্যা বললো, আমাকে এখানে নামিয়ে দেয়। অনন্যা চাইছিল না যে সুদেষ্ণা তার বাড়িতে যাক, কিন্তু সুদেষ্ণা এক প্রকার জোর করে তার বাড়িতে গেল, এবং খুবই মানে অস্বস্তির সাথে তার বাড়িতে বসলো। নিয়ে বসে সবটা লক্ষ্য করে বেরোবার সময় বারান্দাতে বলল, তুই কি জীবন বেছে নিয়েছিস, তুই এই একটা মানুষের জন্য তোর গোটা জীবনটাকে নষ্ট করলি, তোর কি কত কোয়ালিটি ছিল অনন্যা, তুই এই জীবনটা কেন বাঁচলি, নিজের এই মানুষটা কে, কার জন্য তুই এসব করছিস? কিন্তু হঠাৎ করে তার পেছনে যে কঙ্কা এসে দাঁড়িয়েছে তারা লক্ষ্য করেনি। কঙ্কা বলছে, কেন, এই মানুষটা কি খারাপ, কার জন্য তুমি এই কথাটা বলছো? তুমি যে ওই পাড়ার মোড়ে যে বড় গাড়িটা, সেটা তো তোমার, এবং গাড়ির নাম্বারটাও বলে দিল। বলে, হ্যাঁ, কিন্তু কি? বললো, এই গাড়িতে আমি প্রায় দিন চড়ি, এবং এই গাড়ির পেছন সিটে তোমার স্বামী আমাকে নিয়ে ফুর্তি করে, তো শুধু পরিবর্তে অবশ্যই পয়সা দেয়, তো শুধু আমাকে নিয়ে নয়, তার আগে আরও বহু নারীকে নিয়ে তোমার স্বামী ফুর্তি করেছে, এবং আমি না থাকলে আমার পরবর্তীকালেও অনেক নারীকে নিয়ে ফুর্তি করবে। তো এই সব শোনার পরে এই দুশ্চরিত্র স্বামীকে কি তুমি ছেড়ে দেবে? হ্যাঁ, তুমি কি এই স্বামীর সঙ্গে থাকবে না? আর পরিবর্তে এই যে মানুষটার জন্য সে এত কিছু করছে, দুজনের জন্য যে এত কিছু করছে, হ্যাঁ, এরা তো এদের মধ্যে কত ভালোবাসা, এর স্বামী, এরকম বহু নারী আছে যারা সংসার চালায়, কিন্তু তাদের স্বামীরা তাদের সম্মান করে না। কিন্তু এই মানুষটাকে আমি দেখেছি, সে তার ওয়াইফের জন্য, তার স্ত্রীর জন্য কত ফিল করে, তার মানে স্ত্রীর কথা কত ভাবে, স্ত্রীর কষ্টের কথা ভাবে, নিজে কত সংকুচিত হয়ে থাকে যে তার জন্য তার স্ত্রীকে এত কিছু করতে বলছে, কত সম্মান করে সে তার স্ত্রীকে, সেটা আমি প্রতিদিন তার পাশে থেকে লক্ষ্য করেছি। হ্যাঁ, দুজনেই এই কথাই দুজনেই চুপ করে গেল। বললো, কঙ্কা, তুমি ঠিক কথা বলছো? তখন বললো, আমি কখনো মিথ্যা কথা বলি না, তোমার যদি বিশ্বাস না হয় তুমি একদিন লক্ষ্য করে দেখো, আমি তোমাকে সময় বলে দেবো, কিংবা তুমি তোমার স্বামীকে জিজ্ঞেস করো।
তখন মুখ ছোট করে সেখান থেকে মুখ কালো করে চলে গেল সুদেষ্ণা। এবার সামনে ইলেকশন, তো খুব তোড়জোড় করে তখন তো চতুর্দিকে মানে ইয়ে হচ্ছে, তো ওদের বস্তিটা খুব ভালো একটা ভোট ব্যাংক। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে তখন অনির্বাণ এবং বস্তির বেশ কিছু লোক মিলে বলল আমাদের বস্তিতে কিছু কিছু সুযোগ সুবিধা করে দিতে হবে এবং আমাদের এখানে পড়াশোনার একটা বিদ্যালয়ের ব্যবস্থা করে দিতে হবে। অনির্বাণ বললে যাতে বস্তির ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, বস্তির মানুষেরা যাতে পড়াশোনা করতে পারে। এবং ভোট যেহেতু সামনে ভোট, ইলেকশনের চাপ, সহজেই সেখান থেকে তারা টাকা পেতে লাগলো এবং বিদ্যালয় প্রস্তুতি চলতে লাগলো। এর মধ্যে আর একটা ঘটনা ঘটলো। ওই সুদেষ্ণা হঠাৎ করে একদিন অনন্যার কাছে এলো, এসে বলল কঙ্কা মেয়েটিকে একবার ডেকে দিতে পারবি? এবং তখন কঙ্কা এলো, বলল হ্যাঁ বলো কি দরকার। তখন বলল তুমি তো বলেছিলে আমার গাড়ির পেছন সিটে আমার স্বামীর সঙ্গে তোমার সম্পর্কের কথা, তো আমার সেই সময়কার তোমাদের ঘনিষ্ঠতার একটা আমার ভিডিও চাই। কঙ্কা তো খুব অবাক হয়ে গেল, বলল যে কেন? বলো তুমি ভয় পেও না, আমি অনন্যারই বন্ধু, তোমার কখনো কোনো ক্ষতি হবে না, শুধু তুমি আমার এই উপকারটুকু করো। তখন যথারীতি কীভাবে কঙ্কা কখন কীভাবে সেই একটি ভিডিও বানিয়ে তাকে তুলে দিয়েছিল জানি না, এবং সে সুদেষ্ণা কীভাবে সেই ভিডিওটি ব্যবহার করেছিল তার স্বামীর বিরুদ্ধে আমি সেটাও জানি না। কিন্তু সেই বস্তির বিদ্যালয়ে সুদেষ্ণার কন্ট্রিবিউশন কিছু কম ছিল না, কারণ প্রত্যেক বছর সেই বিদ্যালয়ে একটা মোটা টাকা আসতো সুদেষ্ণার হাজবেন্ডের কাছ থেকে। এবং ধীরে ধীরে সেখানে বিদ্যালয় শুরু হলো। কঙ্কা আর রাস্তার মোড়ে রাত্রিবেলায় মেকআপ করে, চড়া মেকআপ করে দাঁড়ায় না। কঙ্কার মতো বেশ কিছু মহিলারাও এখন এই বিদ্যালয়ে কাজ করে এবং সেখানে খাবার দাবার পাওয়া যায়। কঙ্কা রান্না, যেহেতু কঙ্কার হাতের রান্না খুব ভালো, কঙ্কারা সবাই মিলে রান্না করে। গোটা বিদ্যালয়ের ছোটোখাটো কাজ তার মতো অনেকে কাজ পেল, তারা কাজ করলো এবং বস্তির ছেলেমেয়েরা এবং দিনমজুরদের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করার সুযোগ পেল। এবং দিনমজুর বলতে কিন্তু এখানে দেহ ব্যবসায়ীদের বাচ্চাদের কথাও বলছি, তারাও এখানে এসে পড়াশোনা করার সুযোগ পেল, যাতে অশিক্ষিত বাবা মায়ের ছেলেমেয়েরা আর অশিক্ষিত না হয়, পতিতার সন্তান যাতে আর পতিতা হয়ে না জন্মায়, তারাও যাতে জ্ঞানের আলো পায়, তাদেরও যাতে সমাজ সমানভাবে মানে সমাজে তারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার জন্য সব রকম প্রচেষ্টা, এই সমাজ সংশোধনের এই স্টেপটা নিল অনির্বাণ এবং অনন্যা একসঙ্গে। এখানেই শুরু হলো আবার তাদের এক জীবনের নতুন অধ্যায়। আজ এইটুকুই।